2021 যে কেন আমাকে টিকিট দেওয়া হলো না, গড নোস। বাংলার মা, সারা ভারতবর্ষের মা, সারা বিশ্বের মা কেঁদেছে। মা দেখে কেঁদে ফেলে। মা বললেন, গৌরব তুমি এত সৎ। তার রক্ত আমার গায়ে বইছে। এখনো বলতে গেলে আমার কান্না আসে। তার রক্ত আমার গায়ে বইছে। আমি কি করে দুর্নীতি করব? তার রক্ত আমার গায়ে বইছে। আমি কি করে দুর্নীতি করব? একটা মানুষ 26 দিন অনশন করে 2 কেজি ওজন বেড়ে গেল। আমার কাঁধে পা রেখে বলতে, দেখ মুটি, আমি তো মোটা। কাঁধে পা রেখে? হ্যাঁ, কাঁধে পা রাখতেন। তো উনি আবদার করে রাখতেই পারেন। আমার বাবা মা কোনোদিন রাখতেন না, কিন্তু উনি রাখতেন। আমি বলতাম, দিদি আমার তো প্রেম করেই বিয়ে হয়েছে। আর কতবার বা একটা মানুষ প্রেম করবে বলো? বুদ্ধদেব বাবু আমার থেকে কত সিনিয়র। বুদ্ধদেব বাবু একদম আউট অ্যান্ড আউট সৎ মানুষ ছিলেন। আর দিদি আউট অ্যান্ড আউট একজন দুর্নীতিগ্রস্ত মহিলা। দিদি এই তো সংকটটা পেলে, এখনই কি লাকি হন? বললো না রে। তারপরে ওনার একটা সমস্যা ছিল, সেটা বললো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝতে পারলাম উনি কোন সিক করছে। কিন্তু এখন যদি আবার দিদি এতদিন না, বাদে কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। কোশ্চেন ডাজ নট। যদি কথা বলতে চান, হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবো। আমি তার সঙ্গে 32 বছর কাটিয়েছি। আমি তাকে পায়ে হাত দিয়ে নমস্কারও করবো। আর বলবো, দিদি প্লিজ গেট লস্ট। তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। তুমি আমাদের শুধু বিভ্রান্ত করছো। একসময় তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন, 4 বারের এমএলএ, তারপর বিধানসভার একসময় ডেপুটি স্পিকার, এবং এখন তিনি বিজেপির বলা যায় সক্রিয় কর্মী। বিজেপিতে যোগদান করেছেন 2021-এ। আশা ছিল 2021-এ তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি টিকিট পাবেন, কিন্তু সেখানে উত্তর এসেছে না, এবং তারপরেই বিজেপিতে যোগদান। এখন তিনি বিজেপির জন্য, বিজেপির হয়ে নতুন বাংলা গড়ার প্রচারে তিনি কিন্তু ব্রতী হয়েছেন। এমনই একজন মানুষ, এমনই একজন গেস্ট আজকে আমাদের বা আমার ডেবি আনলিশ পডকাস্টে রয়েছেন সোনালী গুহ। সাতগাছিয়া থেকে 4 বারের এমএলএ, এক সময়ের বিধানসভার ডেপুটি স্পিকার, সেই সোনালীদি এই মুহূর্তে পলিটিক্যালি কোথায় দাঁড়িয়ে আছেন? পলিটিক্যালি আমি এখন বিজেপি করি। আমি তৃণমূল কংগ্রেসটা মন প্রাণ দিয়ে করেছি। তৃণমূল কংগ্রেসের জন্য এখন তিনি ওপরে চলে গেছেন। বুদ্ধদেব বাবুকে গলা টিপতে পর্যন্ত গেছিলেন। আমাকে ফোন করেছিলেন মমতাদি। উনি বললেন, পঙ্কজ ব্যানার্জি তখন আমাদের বিরোধী দলের নেতা ছিলেন। উনি বললেন আমাকে ফোন করে, 27শে জুলাই আমাদের নানুর দিবস হতো আজকে আগে। নানুরের 11 জন ক্ষেত চাষিকে মারা হয়েছে। মমতাদি বললেন আমাকে ঢুকতে দিচ্ছে না। সেদিন ছিল বৃহস্পতি। সোনালী, বুদ্ধবাবুকে বলতে দিবি না। আমি তো হইচই করছি যে কেন আমাদের দিদিকে, আমাদের নেত্রীকে কেন নানুরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বুদ্ধদেববাবু কিন্তু তখন চেয়ারে ওই মানে সিটে বসে আছে। উনি পাত্তাই দিচ্ছেন না আমাদের। উনি যেমন একটু স্নবিশ। তখন আমি তেড়ে ওর কাছে গেলাম, ওনার কাছে গেলাম, যে আপনি কোনো কথা বলছেন না কেন? আমরা চিৎকার করছি, বিরোধী দলের এমএলএ। আমি ছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আশিস ব্যানার্জি ছিলেন, আরো অনেকে ছিলেন, কল্লোল খা ছিলেন, সবাই অনেকে ছিলেন। যারা মানে তখন তো 60 জনের আমাদের বিধানসভা ছিল, মানে 60 জনের না, মানে 60 জন বিরোধী পক্ষে জিতেছিলেন। তখন পঙ্কজদা দেখলেন যে একদম সহ্য করতে পারছেন না বুদ্ধ। আর উল্টো দিক থেকে নন্দরানী দল, তিনি কেশপুর থেকে 1 লাখ ভোটে জিতেছেন। নন্দদি, বুদ্ধবাবু তো একটু অস্বস্তিতে পড়েছেন। নন্দদি সিএম কে রক্ষা করতে এগিয়ে আসছে। আমরা হলের মানে হাউসের মধ্যে আমরা খুব চেঁচামেচি করতাম, কিন্তু আলটিমেটলি তো আমরা অল এমএলএস। আমি বললাম, নন্দদি তুমি যদি আর 1 পা এগো, তাহলে আমি কিন্তু সিএম এর গলা টিপে দেবো। তারপরে বুদ্ধবতী গলাটা সরিয়ে মানে ঘাটটা এরকম করে নিয়েছে।
তখন সব সিপিএম এর যারা মহিলা এমএলএ ছিলেন, কণিকা গাঙ্গুলি, মাফুজা খাতুন, আরো সব, তারা সব মানে ওদের তো রাগ হচ্ছে, ওদের সিএম। হ্যাঁ, তখন পঙ্কজদা আমাকে বললেন যে সোনালী বেরিয়ে আয়, আমরা ওয়াক আউট। তখন তৎকালীন চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য উঠে দাঁড়ালেন, আমাকে বললেন সোনালী, ওনার পিএ বা পিএস যে কোনো একজন, মানে আমি জানি না ওনার কি ডেজিগনেশন, ভাস্কর নায়ক, উনি বললেন আমি লায়ককে বলে দিয়েছি 10 মিনিটের মধ্যে বোমা পড়া বন্ধ হয়ে যাবে আর আপনার নেত্রী মিটিং স্পটে যেতে পারবে। আমার এই দিনটা ভালো মনে আছে। তারপরে সালিশি বিলে আমাকে একজন পুলিশ অফিসার ফোন করে বললো, আমি তখন, এখন তো আমি সালোয়ার কামিজ পরি, তখন আমি শাড়ি পরে বিধানসভায় যেতাম। ম্যাডাম আজকে কিন্তু আপনার জামা কাপড় খোলা হবে। হ্যাঁ, জামা কাপড় খোলা ভাই মহিলা? হ্যাঁ, পুলিশ কিন্তু এই স্ট্র্যাটেজি নিয়েছে, আপনি তো খুব গুরুমতাল করেন। আমি তলায় একটা সালোয়ার পরে গেলাম, আচ্ছা, খুললো, আমি একটা সিনথেটিক শাড়ি পরে গেছি, বলতে দেখছি খুলছে, আমি খোল, আমি দ্রৌপদী না, আমাকে কেউ ন্যানো করতে পারবে না। আমি দ্রৌপদীকে অনেক মানে তাকে শ্রদ্ধা করি, তো আমি বললাম আমি দ্রৌপদী না, খুলে যাও, তোমরা টেনে যাও, আমাকে কাপড় দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। একদম। না, এরকম তো বহু স্মৃতি রয়েছে, বহু কথা রয়েছে। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে 15 বছরের একটা শাসনের সমাপ্তি হলো, 15 বছরের একটা অধ্যায়ের সমাপ্তি হলো। একসময় দলের একনিষ্ঠ কর্মী ছিলেন নিশ্চয়ই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এইটাকে মানে এই যে শাসনের অবসান, এটাকে যদি ব্যাখ্যা করতে হয়, কি বলবেন? কেন দলের এই দুর্দশা? দেখুন দেখুন কি বলে, পারিবারিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সব থেকে আমাদের, আমি তো মা, আমার একটা বাচ্চা না, আমার একটা 16-17 বছরের একটা মেয়ে রয়েছে। অভয়ের কাণ্ডর জন্য আমি পুরোপুরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করব। সেদিন কি মমতাদি পারতেন না অভয়ার বাড়িতে অভয়ার মাকে বা বাবাকে বলতে যে ঠিক আছে আমি আপনাদের বিচার দেব? আমার মেয়েটা তখন বড় হয়েছে, বলে একটা দিন, মা আজকে না, ও অভয়া বলে তিলোত্তমার জন্মদিন। আমি বলি বাবা তুই উইশ করিস নি? বলে করবো না। আমি বলি তিলোত্তমা আজকে, মমতাদি সে সময় হয়তো রাত্রিবেলা, রাত্রে তো সবাই আমরা ঘুমাই, আর তিলোত্তমা হয়তো মমতাদিকে বলছে দিদি টুকি, আমি তিলোত্তমা, তুমি তো আমাকে বিচার দিলে না। সেই তার জন্যই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পরেও বাংলার মা, সারা ভারতবর্ষের মা, সারা বিশ্বের মা কেঁদেছে। আমরাও তো মা, আমারও তো নিজের মেয়েটার গায়ে আজকে বলে মা অভয়া কেসে কি ও মমতা দি বলে না, মমতা দিদি জড়িত? বললাম বাবা পুরোটা জড়িত না থাকলে পার্টলি জড়িত হতো। অভয়ার মা কিন্তু আজকে 22,000 ভোটে জিতলেন, রত্না দেবনাথ। একদম। আর এই যে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা, 3জন আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী মানে বর্তমান চিফ মিনিস্টার যে সাসপেন্ড করলে, আমি জানি না এদের সেই সময় কি রোল ছিল, নিশ্চয়ই কিছু রোল ছিল। তবে দেখুন, যে পাপ করে সে পাপ করতে বাধ্য হয়, কিন্তু ওপরের কোনো ইনস্টিগেশন না থাকলে। আমি তো একসময় বিধানসভা ভাঙচুরও করেছি। মমতাদি সিঙ্গুর যাচ্ছিলেন, তখন উনি ফিরে এসে বললেন যে আমাকে মাইতিপাড়ার মুখে, মনে আছে এখন নামটা, মাইতিপাড়ার মুখে মারছে। আমরা সব তখন পার্থ চ্যাটার্জি লিডার অফ দি অপোজিশন, পার্থ চ্যাটার্জি বললেন কোথায় মেরেছে তোমার? পার্থ দিদিকে তুমি করে বলতে, তুমি সম্বন্ধে কোথায় মেরেছে? তারপরে বললেন পার্থদা দেখুন না, মমতাদির হাতে কিন্তু একটা বই সংবিধান। আমি অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম সব নেমে পড়লাম, ইভেন পার্থ চ্যাটার্জি। তখন আশিস ব্যানার্জি তো একটু শর্ট হাইট, আশিস ব্যানার্জি বললেন যে একটা স্ল্যাং ইউজ করে বললেন কোন অমুকের ছেলেরা আপনাকে মেরেছে? তখন আমি বলছি দে 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 লাইটারটা দিই, মানে বিধানসভা আগুন জ্বালিয়ে দিই। তারপরে সেই যেগুলো ভাঙচুর করেছিলাম সেগুলো তৎকালীন যে স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম সব ডিসপ্লে করলেন।
বলে উনি দিয়ে কথা বলতে বলে, সব দেখাবো টোরের কেন্দ্রের লোকেদের সব আমি রাখছি। ঠিক আছে স্যার, আপনি রাখুন, যা পারেন করে নেন। আমি তারপরেও জিতলাম। কিন্তু 2021 যে কেন আমাকে টিকিট দেওয়া হলো না, গড নোস। আমি আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি বিজয় সিং নাহার বলে একজন স্বাধীনতা সংগ্রামী, তার সঙ্গে উনি স্বাধীনতা সংগ্রাম করছিলেন। বিজয় সিং নাহার একবার ট্রেনে যাচ্ছে, তার পেছনে পুলিশ উঠে গেছে। তখন বিজয় সিং নাহার তিনি বাবাকে ইশারা করলেন। বাবা বললেন, আমি বুঝে গেছি। বিজয় সিং নাহার বললেন, সন্তোষ, আমার বাবার নাম ছিল সন্তোষ গো, তিনি মারা গেছেন। আমার একটু মোশন এসছে। আমার বাবা বুঝে গেছেন যে বিজয় সিং নাহার কি বলতে চায়। বিজয় সিং নাহার বারবার বাথরুমে যাচ্ছে, ওনার তো পেট খারাপ হচ্ছে, এটা উনি দেখাচ্ছেন আর কি। তখন বাবা বুঝেছেন। একটা প্ল্যাটফর্ম দিয়ে আসলো, বিজয় সিং নাহার ঝাঁপ দিলেন, মানে প্ল্যাটফর্ম। তখন ব্রিটিশ পুলিশ বললেন, ইংরেজিতে বললেন, পালিয়ে গেছে। বাবার স্বাধীনতা সংগ্রামের পেনশনও স্যাংশন করে দিয়েছিলেন রাজীব গান্ধী। যেদিন আমার বাড়িতে পেনশনটা স্যাংশন হয়েছে খবর দিতে আসলেন আমাদের ঠাকুরপুকুর থানা, আমি বেহালার মেয়ে কিন্তু। আচ্ছা। বেহালা করুণাময়ী জানো? হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। করুণাময়ী মায়ের মন্দির ওখানকার হ্যাঁ, মেয়ে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। ওটা এখন হরিদেবপুর থানা হয়ে গেছে, আগে ঠাকুরপুকুর থানা ছিল। ঠাকুরপুকুর থানা পুলিশ আসলো। আমার মা তো 53 বছর বয়সে এমএ পাস করেছে। মা বাবাকে, আমরা তো গুবো, মা বাবাকে বলতেন গুবো, গুবো বাড়িতে পুলিশ এসছে। মা তো ভয়ে ঠকঠক করে কাঁদছিল। বাবা বললেন, দাঁড়াও আমি বেরোচ্ছি। বাবা গিয়ে বললেন, কি অফিসার, আপনারা কেন এসছেন? বললেন, সন্তোষ গো কে আছে? বাবা বললেন, না। তখন বললেন, স্যার, আপনার না স্বাধীনতা সংগ্রামের পেনশনটা স্যাংশন হয়ে গেছে। তখন বাবা বললেন, আমরা স্বাধীনতা আন্দোলন করেছি, পেনশন নেব বলে তো নয়, আমার থেকে অনেক গরিব আছে, আমি আমার 2 ছেলে মেয়ে নিয়ে মোটা ভাত মোটা কাপড়ে আছি, আপনি সেই স্বাধীনতা সংগ্রামীদের পেনশনটা দিন। পুলিশ অফিসারটা না তখন উদ্দীপর অবস্থাতেই বাবাকে একটা প্রণাম করে দেন। মা দেখে কেঁদে ফেললেন। মা বললেন, গৌবাবু তুমি এত সৎ, আমি সেই তার রক্ত আমার গায়ে বইছে, এখনো বলতে গেলে আমার কান্না আসে। আর রক্ত আমার গায়ে বইছে, আমি কি করে দুর্নীতি করব? এখনো বলতে গেলে আমার কান্না আসে। আর রক্ত আমার গায়ে বইছে, আমি কি করে দুর্নীতি করব? আমার বাবা সাজানো স্বাধীনতা সংগ্রামী নন। আমি বুদ্ধবাবুর কাছে একবার বাবার অ্যাপিলটা নিয়ে গেছিলাম। বুদ্ধবাবু বললেন, যদি আপনার বাবার সঙ্গে যদি 2 জন কো-প্রিজনারকে দেখাতে পারেন যে তারা আপনার বাবার সঙ্গে জেল খেটেছে, আমি আর আমার দাদা, তিনিও মমতাদির কাছে মমতাদির অফিসে বসতেন, বা দাদা গেলেন, যেদিন গেলেন সেদিন একজন কো-প্রিজনার মারা গেছে। তারপরে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা বললেন, আর ফালতু চেষ্টা করিস না মা। আমি তো একবার রিফিউজ করে দিয়েছি, ও পেনশন আমার জন্য নয়। বাবার ইচ্ছাকে প্রাধান্য দিয়েই আমরা আর করলেন না। না। তাই তার রক্ত আমার গায়ে, আমি কি করে দুর্নীতি করব? কিন্তু 2021-এ তাহলে টিকিটটা পেলেন না কেন? কি মনে হয়? দেখুন, আমাকে না ট্রু নিউজ বলে একটা দিল্লির চ্যানেল, তার সিইও আমার বাড়িতে এসেছিল, রাজন গুহ। আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞেস করলাম যে আমাকে টিকিট দেওয়া হয়, বললো তৃণমূল থেকে তো বলা হয় আপনি নাকি কাটমানি নিতে। তখন আমি বললাম, সাহেব আপনি তো সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তখন কাটমানি নিলে তো আমার বিরাট আলিশান বাংলো থাকতো, আমি আপনাকে একটা সোফা কোচে বসতে দিতাম, আপনি তো আমার বক্স খাটে বসেছেন, আমার বাইরের ঘরে ইন্টারভিউ হচ্ছে, 5টা ক্যামেরা। আমি সত্যিই এখনো জানি না যে আমাকে কেন দেওয়া হলো না। আজকেই আমার গাড়িতে আস্তে আস্তে ওই ধরা পড়ছে সবাই, অমুকে ধরা পড়ছে, তমুকে ধরা পড়ছে। গাড়িতে আস্তে আস্তে আমার অ্যাটেন্ডেন্ট, তারপরে সুমন, এরা সব আলোচনা হচ্ছে। আমার অ্যাটেন্ডেন্ট আমাকে বলছে, বৌদি, আমি বললাম, শোন, মমতাদি তো আমাকে 4 বার বিধানসভায় টিকিট দিয়েছেন, একবার ডেপুটি স্পিকার করেছেন, তারপরে তো তোমাকে টিকিটটাও দেয়নি। আর আমার বাড়িটা তো কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে গেছো কখনো? হ্যাঁ, কলেজ হ্যাঁ, স্কোয়ারে গেছি। হ্যাঁ। আমার হাসব্যান্ড ওই কলেজ স্কোয়ারের অঞ্চলের কাউন্সিলর, এক্স কাউন্সিলর। হুম, হুম, ওর ভালো নাম হচ্ছে পার্থ ঘোষ আর ডাক নাম হচ্ছে লালু। হুম, হুম। আচ্ছা, ওইখান দিয়ে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে
অনেক মিছিল টিছিল করেছেন। উনি আমাকে ভালোবেসেই বলো, আদর করেই বলো, আমি তো একটু মোটা, আমাকে মুটি বলে ডাকতেন। উনি তো মনে করলেন না একবার? তখন তো উনি চিফ মিনিস্টার, যে এতদিন আমি মিছিল করছি, একবার দেখি তো আমার মুটিটা কেমন আছে। আর ওর বরকে তো আমি পুরো সবাই টিকিটও দিয়েছি, ওই একবারও তো খবর নিতে আসেন। তাই আমি যখন টিকিট পেলাম তখন আমি স্ট্রেট চলে গেলাম, মুকুলদাকে ফোন করলাম। মুকুলদা তখন তো বিজেপি করতেন। মুকুলদাকে ফোন করলাম, মুকুলদা বললো তুইও বিজেপি করবি? তখন আমি, হ্যাঁ মুকুলদা, আমাকে তো আমার দল টিকিটই দিল না। সেটা কি সেই সময় রাগ, অভিমান হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে ছিল? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো মন থেকে দলটা করতে গেছিলাম। দলটা করেছি। আমাকে সুব্রত বক্সী, আমাদের তখন যে পার্টি প্রেসিডেন্ট, এখনো তিনি বোধহয় তৃণমূলের প্রেসিডেন্ট আছেন, উনি আমাকে ফোন করলেন। আমাকে বক্সিদাও ওস্তাদ বলে ডাকতেন আর পার্থদাও ওস্তাদ বলে ডাকতেন। বক্সিদা বললেন, ওস্তাদ তুই কি একটু আমার ভবানীপুরের বাড়িতে আসতে পারবি? আমার বাড়িতে আসতে হবে? আমি, কোথায় যেতে হবে বক্সিদা বলো? বললো ওই তো ভবানীপুরের বাড়িতে। আমার বাড়িতে চিনতে হবে? তখন হ্যাঁ। আমি ট্যাক্সি নিয়ে পৌঁছলাম। তখন বক্সিদা খুব কাঁদলেন, বললেন তোকে বোধহয় আমরা টিকিট দিতে পারছি না। তখন আমি বললাম, বক্সিদা কেন? আমার কি অপরাধ? আমি তো নিজেকে নিঃশেষ করে দিয়েছি। তুমি সালিসি বিল বলো বা বুদ্ধদেব বাবুকে বলো। তখন বললেন ভাইপো। আমি বললাম ভাইপো? ভাইপোর তো আমি, ভাইপোকে কি দিতে হবে বলো? শুধু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়া আমি ভাইপোকে সব দিতে পারি। আমি তো মায়ের বয়সী। বক্সিদা খুব কাঁদলেন, বললেন উনি খুব জগন্নাথের ভক্ত। তুই তো জানিস সোনালি, আমি জগন্নাথের খুব ভক্ত। আমি জগন্নাথের নামে শপথ করে বলছি, যদি এবার তোকে টিকিট না দেয়, মমতাদিকে যদি এবার টিকিট না দেন আর কি মমতাদি, আমি মমতাদিকে দিয়ে তোকে একটা ফোন করার। আমি সারাক্ষণ ফোনের সামনে বসে আছি, এই বুঝি ফোন বাজে, এই বুঝি ফোন বাজে। যখন আমি বিজেপিতে জয়েন করে গেলাম তখন ফোনটা বাজে। কে ফোন করলেন? অভিষেকের অফিস থেকে সুমিত বলে, অভিষেকের একজন সেক্রেটারি আছে সুমিত রায়, সে ফোন করলেন। বললেন, দিদি আপনি কি করছেন? বললাম, এই তো বাড়িতে বসে আছি। তখন বললেন, আপনাকে বস ডেকেছে। তখন আমি জানতাম ওর অভিষেককে বস বলে। তখন আমি স্ট্রেট বললাম সুমিতকে, সুমিত আমি তো বিজেপিতে জয়েন করে গেছি, এখন আমি গিয়ে তোদের এম্বারাস করবো না, আমি নিজেও এম্বারাস করবো, কারণ আমি এখন থেকে বিজেপিটা করবো। তখন বললো, একবার বসের সঙ্গে কথা বলে নিলে পারতেন। এরকম কথা বলার, আমি কালকে সারাদিন অপেক্ষা করছি, আর আজকে তুই রাত্রেবেলা ফোন করছিস। তখন আমার মুকুলদার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, পরের দিনই আমার জয়েন। আমি 9th মার্চ ন্যাশনাল ওমেন্স ডে বা হ্যাঁ 9th মার্চ। হ্যাঁ 9th মার্চ সেদিন আমি জয়েন করি। আমাকে, আমি কিন্তু দিলীপ ঘোষের মাধ্যমে জয়েন করেছি। আমাকে দেখে সেদিন লকেট চট্টোপাধ্যায় খুব ওয়ার্ম রিসিভ করল। দিলীপ ঘোষ বললেন যে, কি গো দিদি ভাই, তুমি আমাদের দলটা করতে চাও? আমি, দাদা তোমরা আমাকে তোমাদের দলটা করতে দেবে না? বললো, তুমি তো যে দলে যাবে সে দলের অ্যাসিড। আমি কেঁদে ফেললাম, তাহলে এটাই তো আবার আগের দল, বুঝলো না। কিন্তু তারপরে তো আপনি চিঠি লিখেছিলেন হ্যাঁ, মমতা দিদিকে, কিন্তু নো রেসপন্স, কোনো উত্তর পাননি। না। মমতাদি বলেন যে ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। উনিও তো আমাকে ইগনোর করছেন, বা আমি তখন, এখন বাংলার মানুষ ওনাকে ইগনোর করে দিয়েছে। কিন্তু সেই ইগনোর করার কারণটা কখনো জানতে ইচ্ছে না, হয়নি দিদির সঙ্গে না। কথা বলে? কারণ একসময় এত আপনজন ছিল। আপনজন মানে আপনজনের থেকে বেশি, আপনজনের থেকে বেশি। আমি এমন অনেক ঘটনা আপনারা দেখেছেন বোধহয়, কি বলে সোশ্যাল মিডিয়ায়, এমন অনেক ঘটনা জানি যেটা ওদের বাড়ির লোকও জানে। তারপরে এখন তো বাংলার মানুষই ওনাকে ইগনোর করেছে। আমি খুব হ্যাপি। আমি শুভেন্দুর ওই কাঁথি গেছিলাম প্রচারে, সুমনও গেছিল, আমার অ্যাটেন্ডেন্ট লেডি প্রতিমা বলেও গেছিল, আমার মেয়েও গেছিল। তখন আমাকে একজন জিজ্ঞেস করলো বিজেপি পার্টি অফিসে, যে আপনিও কি আপনার দিদির মতো শুভেন্দুর দেখা পাবো না? আমি জানি সৌমেন্দু অধিকারী, মানে শুভেন্দুর যে ছোট ভাই, সে বিজেপি পার্টি অফিসে বসেছে। তখন একটা ছেলে আমাকে পায়ে একদম গড় করল। আমি ভাবলাম বুঝি আমাদের পুরনো দীপক, আমি তো তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু পরে দেখা গেল ছেলেটা চঞ্চু বলে, একটা ছেলেটার একটা ডাক নাম আছে। আমাকে বললেন, প্রভাকর চৌধুরী বলে একজন, যে আপনিও আপনার দিদির মতো শিশির বাবুর থেকে টাকা নিতে এসছেন নি? শিশির বাবু তো আমাদের সময় এমএলএ ছিলেন, সিনিয়র মোস্ট এমএলএ। আমি বললাম না, আমি শিশিরদার থেকে আশীর্বাদ নিতে এসেছি।
শিশিরদার চুমুট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি আর বড় বড় সিগারেট, সেটা ওনার অনেক দিনের অভ্যাস, খেতে খেতে ঢুকছে। তখন আমি বললাম, শিশিরদা জয় শ্রীরাম। বলে, হ্যাঁ তুমি তো অনেকদিন আগে থেকেই জয় শ্রীরাম হয়েছো। তখন আমি বললাম, এবার আমাকে দিব্যেন্দু, শুভেন্দু আর তোমার যা যা কাজে লাগবে বিজেপির আমাকে প্রচার করিয়ে নাও। তারপর আমাদের কোলাঘাটে আসতে হলো, মানে একটা স্টপেজ দিতে হলো টিফিন টিফিন খাওয়ার জন্য। তখন থেকে শুভেন্দু কোলাঘাটে এসে ওইখানে স্টপেজ দিয়েছে, মানে খাওয়া টাওয়া কিছু করছি। আমার তখন আমার ছোট গাড়ি, আজকেও এসছি ছোট গাড়ি নিয়ে, আমি কেউ আমাকে একটা বড় গাড়ি দিয়েছি। শুভেন্দু কিন্তু এক্সটেন্সিভ পরিশ্রম করতে পারে, এক্সটেন্সিভ। শুভেন্দু আমার এই, আমি ৬০ বছর, শুভেন্দু বোধহয় এখন ৫৬ বছর বয়স, কিন্তু শুভেন্দুকে হ্যাটস অফ। শুভেন্দু আরো পরিশ্রম করুন। আর শুভেন্দু তো ডবল ইঞ্জিনের সরকারের মুখ্যমন্ত্রী। আমি ভবানীপুরে প্রচারে গেছি। একটা এই ভবানীপুর নিয়ে জানা রয়েছে, ভবানীপুরে নিজের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হার, এটা কেন হলো? দেখুন, ভবানীপুরের দিদির যে কেন্দ্র, মানে দিদি যে ওয়ার্ড, সেটা 73। সেই কেন্দ্রের কাউন্সিলর হচ্ছে ওনার ভাইয়ের বউ, কাজুরি ব্যানার্জি। আমি ভবানীপুরটা কিন্তু বিরাট এলাকা। একদম। নিউ মার্কেটের পেছনে সদর স্ট্রিট বলুন, সেটাও ভবানীপুর, আবার ৭১, ৭২, ৭০ সবটা ভবানীপুর। আমি যখন সদর স্ট্রিটে বসে আছি, তখন শুনলাম একটা স্লোগান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় নন্দিকা। শুভেন্দুর সঙ্গে আমাকে সুমন বলছে, তুমি শুভেন্দুদার সঙ্গে দেখা না করে যাবে না দিদি? না, মানছি। শুভেন্দু প্রচারে বেরিয়েছি তো, শুভেন্দু আমাকে বলছে যে এই যে আমাদের দিদি এসে গেছে। বললাম, শুভেন্দু তুমি কিন্তু জিতবে। শুভেন্দু বললো, জেতাবেন তো আপনি, বলে আমাকে ওর গলার উত্তরীয়টা পরিয়ে দিল। তখন আমি বললাম, আবার সুমনকে বললো যে, আমি সুমনকে বললাম, সুমন দাদার পা ছুঁয়ে নমস্কার। সুমন নমস্কার করল। আমার মেয়ে কিন্তু পলিটিক্স একদম ইন্টারেস্টেড। আমি শিশিরদাকে বললাম যে, শিশিরদা এই যে আমার একমাত্র মেয়ে, কিন্তু ও পলিটিক্যালি একদম ইন্টারেস্টেড না। তখন শিশিরদার তো একটু বয়স হয়েছে, শিশিরদা বলছে, হবে হবে, ওর মা এত বড় নেত্রী আর বাবা এতদিনের কাউন্সিলর, ওর পলিটিক্সে ইন্টারেস্ট থাকবে না তো কার ইন্টারেস্ট থাকবে? তখন ওর জগন্নাথ ধামে, পুরীর জগন্নাথ ধামে ওর মুখে ভাত হয়েছে। আচ্ছা। আমার ভাই তখন মারা গেছে, ও নিজের মামাকে দেখি। আমি জগন্নাথ দ্বৈতপতিকে গিয়ে বললাম, বাবা ওর ডাকলাম দিয়া, আর ভালো নাম ঐশানী। দিয়ার তো ৭ মাস বয়স হলো, দিয়াকে এবার মুখে ভাত দিতে হবে। তো জগন্নাথ দ্বৈতপতি বললেন, হ্যাঁ দে মা, আমি জগন্নাথের মহাপ্রসাদ দিই তো দিয়ার মুখে ভাত দেব। ওনার নিজের ছেলে রাজা, তার একটা মেয়ে আছে, তার নাম বৈষ্ণবী। বললো, বৈষ্ণবীরও তো তাহলে ৭ মাস বয়স। হ্যাঁ, বলো ওকেও তো এবার তাহলে অন্নপ্রাশন দিতে হবে। হ্যাঁ দিই। তখন জগন্নাথ মন্দিরে দিয়ার অন্নপ্রাশন হলো। একসঙ্গে কত শাক বাজছে। আর উনি বললেন, তোর পান্ডাকে? আমি বললাম, আমার পান্ডা বনমালী খুঁজে, মানে বর্তমানে যিনি পান্ডা, বনমালী খুঁজে। উনি বললেন, মা আমি মুখে ভাত দিতে পারবো, মানে দেবো না আর কি। বনমালী তাকে বললেন, বনমালী খুঁটিয়া তুই ওকে মুখে ভাত দি। বনমালী তার মুখে ভাত দিয়ে দিল। ওই জন্য জগন্নাথকে বলে বাবা। যখন আমরা কাথি গেলাম, তখন দিয়া আমার কাছে বায়না করলো, মা এত দূরে এসছি, একটু দীঘার জগন্নাথ মন্দিরটা যাবো না? হ্যাঁ বাবা। তখন দিয়া দেখে আসলো, দিয়াও গেল, প্রতিমাও গেল। তারপরে দেখে আসলো, বললো, মা দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু, পুরী না, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু মমতা দিদি, মমতা দি বলে না, মমতা দিদি দারুণ করেছে। আমি বললাম, বাবা তোর মামার সঙ্গে দেখা হলো? জগন্নাথকে তো মামা বলে। বললো, হ্যাঁ মা। তখন বললো যে, মামার সঙ্গে দেখা হলো, মানে আমি মামাকে পুজো দিলাম, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বললাম, যখন আমরা জগন্নাথ ধামে যেতাম, কাজুরি সে খুব জগন্নাথ ভক্ত, ওর জন্যই বেসিক্যালি আমার জগন্নাথ ধামে যাওয়া। কাজুরি চান করে উঠে প্রথমে দিদি শুয়ে থাকতেন, দিদির পায়ের সামনে একটা জগন্নাথ মন্দিরের রেপ্লিকা আছে, তাকে নমস্কার। তখন দিদি বলতেন, ওই কাজুরি ওখানে নমস্কার না করে আমার পায়ে নমস্কার করো। তখন কাজুরি আমাকে বলতো, দেখ সোনালি, দিদি কি বলে, আমি প্রভুকে নমস্কার করে নাকি
দিদির পায়ের বলতে দে। এখন ওনাকেই তো জগন্নাথ মন্দির করতে হলো। আমাকে বলতেন তোরা সবাই জগন্নাথ, আমি কিন্তু মা কালী ভক্ত। বললাম ঠিক আছে, আমি জানি জগন্নাথ হচ্ছেন পুরুষ আর মা কালী হচ্ছেন প্রকৃতি, এদের দুজনের কোনো তফাৎ নেই। উনি একবার দিদি আমাকে বললেন যে সোনালি তুই তো আমার জীবনের অনেক ঘটনা জানিস, তুই আমাকে নিয়ে একটা বই লিখতে পারিস তো? তখন আমি বললাম দিদি আমি বই লিখলে কিন্তু পুরোটাই লিখব। তখন বললো হ্যাঁ লিখবি। তখন আমি বললাম উদ্বোধন করবে কে? তখন বললো কেন আমি? বললাম তোমাকে আমি পণ্য করতে পারবো। দিদি যে পণ্য কথাটার মানে জানেন না সেটা আমি জানি না, উনি সব জানেন। আমাকে আমার কাঁধে পা রেখে বলতেন দেখ মুটি আমি তো মোটা। কাঁধে পারে হ্যাঁ কাঁধে পা রাখতেন। তো উনি আবদার করে রাখতেই পারেন, আমার বাবা মা কোনোদিন রাখতেন না কিন্তু উনি রাখতেন। দেখ মুটি আমার পাটা না তোর গালের থেকেও ফস, আমার পাটা না তোর গালের থেকেও ফস। আমার আর সহ্য হয় না, অনেকদিন বলেছে। আমি একদিন ওনার পাটা আস্তে করে নামিয়ে রাখলাম। বললেন একটু পাটা টিপে দেন। আচ্ছা টিপে দিচ্ছি। আমি পা টিপেও দিত। আচ্ছা সেটা ভালোবেসে কিন্তু। আচ্ছা উনি কোনো ফোর্স করতেন না। আচ্ছা তারপরে আমি বললাম জানো দিদি তুমি যখন 84 সালে আমাদের ওখানে প্রথম দাঁড়িয়েছি, আমি যাদবপুর এলাকার মেয়ে, মানে যাদবপুর কেন্দ্রের মেয়ে, যাদবপুর লোকসভা কেন্দ্র। তখন না সিপিএম এর লোকেরা কি বলতো বলো তো? সিপিএম কে কিরকম টাইট দিয়েছিলাম বল, ওরা তো সবসময় তাবেদারি মানে ওস্তাদি। না হ্যাঁ তার জন্যই তো আমরা তোমার কাছে আছি। তখন বললেন যে আমি বললাম যে জানো তো সিপিএম এর কমরেডরা কি বলতো? কি বলতো? আমি বলতাম আমি বললাম যে আমাকে বলতো আমরা সব বাঙাল, ওই যাদবপুর করুণাময়ী বা ওই বেহালার দিকটা সব বাঙাল। ওই সোনালি তগো তগো ক্যান্ডিডেট দেখছো? হ্যাঁ দেখেছি, ক্যান্ডিডেট হয়তো ঘুরছি প্রচার করছি। তো ও ক্যান্ডিডেটরা না একেবারে তেলা পোকার মতো দেখতে। উনি যে তেলা পোকা মানেও জানেন না। তেলা পোকা কাকে বলে রে? দি তুমি এত জানোয়ার এটা জানো না? তেলা পোকা মানে আশ্রয়। তখন তোমার মুখে প্রচন্ড মেচেতা ছিল। দিদি কিন্তু খাওয়ার পরেই এক গ্লাস করে ফলের রস খান প্রত্যেকদিন। আগে 4টে করে মুসাম্বি লেবু খেতে বা 4টে করে কমলা লেবু খেতে। যে যখন থাকি আমরা দিদির কাছে, কৃষ্ণা চক্রবর্তী বলুন বা আমি বলুন বা বেলাদি বলুন বা যে থাকি বা সীমাই বলুন, সবাই আমরা করে থাকি। এখন নাকি উনি বেদানাও খান। বেদানা কিন্তু রস বার করা খুব মুশকিল, টিপে রসটা বার করতে। ওনার মায়ের থেকে একবার উনি অনাময় নার্সিংয়ে ভর্তি হয়েছিলেন, দীর্ঘ 1.5 মাস ছিলেন। সবাই বললো হিমোগ্লোবিন কমে গেছে। দিদি বললেন যে ডাক্তারদের কি করে হিমোগ্লোবিন বাড়বে? তো বললেন আপনি বেশি করে খাওয়ার। দিদি খুব পুয়ার এটা, অল্প ভাত খান। তখন বললেন যে আপনি বেদানা খান না কেন? তখন উনি বললেন কেউ করে দেওয়ার নেই। তখন ডাক্তার আমাকে বললো তুমি পারবে না করে দিতে? হ্যাঁ কেন পারবো না। মাসিমাকে একটা সাদা কাপড় পাঠিয়ে দিতে বলো, দিদিকে বললেন মাসিমার কাপড়ে বেদানাগুলোকে ছাড়িয়ে আমার হাতে না, আমি চিরকালই নখটা বড় রাখি, নখগুলো সব কালো হয়ে গেল বেদানার রসে তৈরি করতে কি রেগুলার। তো একসময়ের এত কাছের মানুষ, অথচ 2021-এ যখন টিকিট পেলেন না, তারপর যখন চিঠি লিখলেন তার কোনো উত্তর পেলেন না, তারপরে আর কখনো যোগাযোগ হয়েছে, কখনো কথা হয়েছে? না। আর কখনো কথা না হয়নি। না এই যে তৃণমূল কংগ্রেসের এভাবে হার এবারে 2026-এর এই নির্বাচনে, নিজের জায়গা ভবানীপুরে সেখানে শুভেন্দু অধিকারের কাছে হেরে গেলেন, গোটা রাজ্যে নম্বরের নিরিখে এমন একটা জায়গায় নেমে এসেছে তৃণমূল কংগ্রেস যেখানে কোথাও কম্পিটিশন, কোথাও কম্প্যারিজনের জায়গায় যাচ্ছে না হ্যাঁ। বিজেপির। এই যে এই পরাজয়, একটা কথা বলেছেন আপনি দুর্নীতি, যেটা দলের অন্দরে রয়েছে, সেই দুর্নীতি কি সাময়িক, না দুর্নীতি আগে থেকেই ছিল? দেখুন দুর্নীতি আমি কিন্তু মমতাদিকে কোনোদিন পার্সোনালি হাতে টাকা নিতে দেখি, কোনোদিন নিতে দেখি। আচ্ছা, মমতাদি একবার তো অনশন করলেন 26 দিন অনশন করলেন। সে সময় তো সঙ্গী ছিল, হ্যাঁ আপনি সঙ্গী ছিলেন নিশ্চয়ই সবসময়। নিশ্চয়ই। আমি 4 দিন করে আমি আর পারলাম না। আমি যখন দেখছি
যে আমার তখন হাই প্রেশারের পেশেন্ট। আমি যখন দেখছি আমার শরীরটা আর দিচ্ছে না, তখন আমি দিদিকে বললাম, "দিদি, আমি আর পারছি না।" তখন দিদি একটা ফিচেল হাসি দিয়ে বলল, "তুই তাহলে অনশন ভঙ্গ করছিস?" তখন আমি বললাম, "আমি ভঙ্গ করছি না, কিন্তু আমি আর পারছি না।" তখন নির্মল মাঝিও ছিলেন আমাদের সাথে। সেটা কি না খেয়ে অনশন চলছিল? এটাই আসছি। একটা মানুষ ২৬ দিন অনশন করে ২ কেজি ওজন বেড়ে গেল। কি করে? কি করে? হাউ? উনি কিন্তু কখনো কিছু খেতেন না। তাহলে? কিচ্ছু খেতেন না। হাউ? এটা আমি বুঝতেই পারছি না। আমাকে সজল ঘোষ বলে, "দিদি, মমতাদি কিছু খেত?" আমি বললাম, "না সজল।" সজলের জন্যই কিন্তু আমি বিজেপিতে জয়েন করা। আমার কাছে কংগ্রেসের অফার ছিল। আমাকে অধীর চৌধুরী ফোন করেছিলেন। অধীর চৌধুরী ফোন করে বললেন, "ম্যাডাম, আপনি কেমন আছেন?" তখন দেখুন, অত বড় একজন লোক, যিনি এতবার এমপি হয়েছেন, আমাদের রাজ্য বিধানসভার উনি সদস্য ছিলেন। আমি বললাম, "আমি ঠিক আছি দাদা।" এটা ২০২১-এ। ২০২১ কংগ্রেসের পক্ষ থেকে মানস সরকার তার। তখন আমি বললাম, "দাদা, মানস এসছে আমার কাছে।" আমি বলছি মানস। অদিতদা বলছেন, "মানসবাবুর সঙ্গে আপনি মানসবাবুর সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন। আমাদের যা দরকার আমি আপনাকে বলে পাঠাবো।" কি পোলাইট! তারপরে এবার বিকেলে সজল আসলো। সজল বলল, "দিদি, তুমি তো বাড়িতেই বসে আছো?" আমি বললাম, "হ্যাঁ।" বলে, "দূর, সোনালী গো এরম বাড়িতে বসে আছে হয় নাকি? তোমাকে আমাদের প্রেসিডেন্ট দেখা করতে বলছে।" তখন আমাদের জেলা আছে, বিজেপির জেলা আছে। সে জেলা প্রেসিডেন্টের নাম হচ্ছে তমোঘ। "কে বাবু, তমোঘ্ন?" বলল, "দূর, তমোঘনাথ যে আরো উপরে আছে, আরো উপরে আছে।" আমি তখন সুকান্ত বাবু জানি না। সজল আমাকে সুকান্ত বাবুর কাছে নিয়ে গেল। সুকান্ত দা টু গুড টু স্পিক। উনি আমাকে বললেন, "আপনি কি খাবেন বলুন?" তখন আমি বললাম, "দাদা, সুকান্ত দা সেবারই বেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছে।" বললাম, আমি জানি না আপনি আমার থেকে বয়সে ছোট না বড়। তবু আপনি একজন অধ্যাপক মানুষ, আর আপনি এবার বেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছেন বলে আমি আপনাকে দাদা বলছি। আমি চা খাবো। তখন বলে, "কি চা খাবে?" বললাম, "লিকার, চিনি ছাড়া।" বলে, "দিদিকে গ্রিন টি দাও।" আমি বললাম, "আপনি গ্রিন টি খান? তাহলে আপনার এত ভুঁড়ি কেন?" তখন বলছে, "হ্যালো, আমি মার্জনা চাইলাম।" আমি বললাম, "সরি, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি।" বলে, "দিদি, আপনি এত উপর হাই লেভেলে ছিলেন, আপনি জানেন না যে এগুলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য বলা হয়।" তখন আমি, "আচ্ছা।" আমি গরম বাড়িতে গ্রিন টি খেলাম। উনি দেখি আমার সব জানেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, "আপনার কোমরে ব্যথা কেমন আছে?" তখন আমি বললাম, "আমার কোমরে ব্যথা নেই তো। আমার হাই সুগার।" বলে, "সেইজন্যই তো আপনাকে গ্রিন টি খাওয়ালাম।" কিন্তু সজল আমাকে জিজ্ঞেস করে, "দিদি, এই ২৬ টা দিন মমতাদি কি কিচ্ছু খাননি?" আমি বললাম, এটা সবারই প্রশ্ন। আমি বললাম, "না, আমাদের সামনে তো কিছু খায়নি। উনি শুধু শুয়ে থাকতেন।" আমাদের বাড়ি থেকে তখন পর্যায়ক্রমে, তখনও বিজেপি না, তখন সব তৃণমূল, দেখতো যে কিভাবে একজন মানুষ ২৬ দিন না খেয়ে রয়েছে। ভিড় করে সবাই দেখতো। সেই সময় তাপসী মালিক মারা গেলেন। একদম। তাপসী মালিকের তাপসী মালিকের মেইন উইটনেস তো আমি। আমি তো আমি আর আমার বর কি বলে ওই পুলিশ মর্গে আমরা তো বডি আটকে বসেছিলাম। তাপসী মালিকের বাবাকে নিয়ে মমতাদি মিটিং করলেন, মানে মিছিল করলেন। মনোরঞ্জন মালিক। মনোরঞ্জন মালিককে আমি বলছি, "মনোরঞ্জন দা, আপনাকে দেখে মনে হয় আপনি খুব টায়ার্ড। কি খাবেন বলুন? চা?" তখন বললেন, "দিদি, আমি একটু জল খাবো।" আচ্ছা, কিন্তু যখন বিজেপিতে জয়েন করলেন, তারপরে আপনি বলেছিলেন একটি মাধ্যমে যে বিজেপির অন্দরে গিয়ে আপনি কোথাও আনওয়ান্টেড ফিল করছেন। হুম। এই অনুভূতিটা কি কেন হয়েছিল? দেখুন, আমরা তো তৃণমূল থেকে গেছি। বিজেপি আমাদের তখন ভালোভাবে নিতে পারতেন। এখন? এখন তো আমি কমফোর্টেবল। আমি তো বিজেপির হয়ে, শুভেন্দুর হয়ে ভবানীপুরেও প্রচার করেছি। একদম। কিন্তু এখন যদি আবার দিদি এতদিন না, বাদে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। যদি কথা বলতে চান, হ্যাঁ, নিশ্চয়ই কথা বলুন। তিনি তো আমি তার সঙ্গে ৩২ বছর কাটিয়েছি। যা আমার স্বামীর সঙ্গে আমার বিয়ের বছর হচ্ছে, আমার ২০০০ সালে বিয়ে হয়েছে। আর ২০২৬ তো এখন। আমার স্বামীর সঙ্গে বিয়ে, মানে বৈবাহিক বছর হচ্ছে ২৬ বছর। ২৬। কিন্তু আমি ৩২ বছর দিদির সঙ্গে কাটিয়েছি। তিনি যদি কথা বলতে চান, আমি তাকে পায়ে হাত দিয়ে নমস্কারও করব। আর বলব, "দিদি, প্লিজ গেট লস্ট। তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। তুমি আমাদের শুধু বিভ্রান্ত করেছো। আমাদের কিচ্ছু, তিনি হয়তো অনেক কিছু করেছেন। কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, যেগুলো করার কথা না,
তিনি তাই করেছেন। আজকে আমাকে চলতে হয়, আমি হাগিসটা পরে আসতে পারি না। আমার বাথরুম হয়ে যায় তা না কিন্তু। আমাকে হাগিসটা পরাতে হয়, মানে পড়তে হয়। আমার হাসব্যান্ড বলেন, "সোনালি তুমি না একজন মহিলা তো, তুমি হাগিসটা পড়ো।" ওর সম্মানের দিকে তাকিয়ে আমার হাগিস পড়তে হয়। আজকে আমার লক্ষ, লক্ষ টাকার ইনজেকশন। মানে আগে ইনসুলিন নিতাম, এখন ইনসুলিনটা বন্ধ হয়ে গেছে। লক্ষ, লক্ষ টাকার আমি ওষুধ চাই। এখন আমাকে 18,000 টাকা পেনশন কাটাতে হয়। আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করুন। মমতাদির সাম্রাজ্য যে চলে গেছে, ওনাকেও এখন 18,000 টাকায় থাকতে হবে। তবে উনি এতদিনে যা করে নিয়েছেন, উনি বলতেন এত রয়্যালটি পাই, অত রয়্যালটি পাই, কত রয়্যালটি পান উনি আমি জানি না। উনি তো গানও লিখতেন, গানও গাইতেন, ছবিও লিখতেন। ছবি একবার এক্সিবিশন করেছিলেন শ্রীভূমিতে, তখন শুভা প্রসন্নকে উনি ডেকেছেন। শুভা প্রসন্ন এসে একটা কথা লিখলো, চাইল্ডিশ। উনি আমাকে বলতেন যে, "সোনালি তুই নাকি খুব ভালো গান করিস।" তখন আমি বললাম, "দিদি আমি গান করি সে তুমি জানো। তুই গুলশান কুমারের কাছে কেন যাস?" গুলশান কুমার তখন টি সিরিজের ক্যাসেট করছে। তখন আমি বললাম, "দিদি গুলশান কুমারের কাছে গেলে কি বলে উনি সবাইকে বিয়ে করে নেন। অনুরাধা পাড়ওয়ালকে যেমন বিয়ে করেছে, গুলশান কুমারকে দিদি দিল্লির ফ্ল্যাটে নিয়ে আসলেন, C4MS ফ্ল্যাট। আমি গান গাইছি গুনগুন করে, বাংলা গান কিন্তু। গুলশান কুমার ঢুকতে ঢুকতে বলছে, "ইউ নো অনলি বেঙ্গলি সং?" তখন আমি দেখছি গুলশান কুমার এসে গেছে। তখন আমি হাত জোর করে বলছি, "নো, নো স্যার, আই নো অনলি বাথরুম সং।" তখন দিদিও হাসছেন, গুলশান কুমার হাসছেন। দিদি বলছেন, "তুই কি বললি? তুই বাথরুম সং জানিস আর তুই বাংলা গান জানিস না?" না, উনি যেটা জিজ্ঞেস করেছেন, "ইউ নো অনলি বেঙ্গলি সং?" তখন আমি বলেছি, "নো, আই নো অনলি বাথরুম সং।" উনি আমাকে বলতেন, বৃহস্পতিবার করে বুদ্ধবাবু আসতেন, চিফ মিনিস্টারের দিন। "জানিস তো, তুই বুদ্ধর সাথে প্রেম করিস।" প্রেম বলতেন না, প্রেম করিস। আমি বলতাম, "দিদি আমার তো প্রেম করেই বিয়ে হয়েছে। আর কতবার বা একটা মানুষ প্রেম করবে বলো? বুদ্ধদেব বাবু আমার থেকে কত সিনিয়র। না বুদ্ধদেব বাবু আসলে তাহলে তুই সেজেগুজে যাস কেন?" আমার সাজা হচ্ছে একটা টিপ। আমি একটু সিঁদুর, মানে ওনার তো বিয়ে হয়নি, ন্যাচারালি উনি সিঁদুরের মর্যাদা বোঝেন না। সিঁদুর পরা, একটু লিপস্টিক। আর বুদ্ধদেব বাবু, দেখুন বুদ্ধদেব বাবু খুব সৎ মানুষ কিন্তু। এখন তো তিনি আর নেই, তিনি ওপরে চলে গেছে। বুদ্ধদেব বাবু যেদিন মারা গেলেন, সেদিন আমাদের বাড়িরই একজন অকুপায়ার, চিত্রা রায়চৌধুরী তার নাম। তার আগের দিন সে খুব অসুস্থ হয়ে পড়েছে। আমার বাড়িতে সবসময় একজন কুক থাকে। মাসিমা ছিল তখন। মাসিমা বলছেন, "বৌদি, চিত্রা বৌদির না খুব অসুখ।" "কি হয়েছে চিত্রা?" "আমরা তো সবাই জায়ের মতো নাম ধরে ডাকি।" "কি হয়েছে চিত্রা?" বলে, "চিত্রা বৌদি কালকে হাসপাতালে ভর্তি করেছে।" আর সকালবেলা আমার হাজবেন্ড এসে বলছে, "সরি বুদ্ধদেব বাবু চলে গেলেন।" "চলে গেলেন মানে?" বলে, "বুদ্ধদেব বাবু আর নেই।" আমি হাউ হাউ করে কেঁদেছি। মনে পড়ছে যে এই বুদ্ধদেব বাবুরই তো আমি গলা টিপতে গেছি। একদম। বুদ্ধদেব বাবু একদম আউট অ্যান্ড আউট সৎ মানুষ ছিলেন। আর দিদি আউট অ্যান্ড আউট একজন দুর্নীতিগ্রস্ত মহিলা। কথার মধ্যে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে এবং যেহেতু আপনি ওনার এত কাছের মানুষ ছিলেন, সেই নামটা তো বহুবার আসবেই। যখন কাছে ছিলেন, যখন একসঙ্গে কাজ করতেন, এমন কোন কাজটা করেছেন, একটা কাজ যদি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক করেছেন এবং এমন কোন কাজটাই তিনি করেছেন যেটা আপনার মনে হয়েছিল সে সময় এটা খুব ভুল কাজ হচ্ছে? দেখুন, এত তো পর্যালোচনা করিনি। আমি একটা কথাই বলব, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, সে ভারতবর্ষে। এখন বাংলাতেও আমরা ডবল ইঞ্জিনের মানে সরকারে আমরা তার সুফলটা পাচ্ছি। আর বাংলার যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু হ্যায় তো মুমকিন হ্যায়। শুভেন্দু অধিকারী, তোমাকে আমার গৈরিক অভিনন্দন। তুমি আমার থেকে বয়সে ছোট, কিন্তু রাজনীতিতে কোনো ছোট বড় হয় না। রাজনীতিতে অনেক বয়স্ক মানুষকেও আমি দেখেছি আমার পায়ে হাত দিয়ে নমস্কার করতে। আমি বলছি, "কাকা আপনারা কি করছেন? আমি তো আপনার থেকে ছোট।" বলে, "না মা।" তখন আমি সাতগাছিয়ার এমএলএ, "না মা, আপনি তো আমাদের এমএলএ।" তাই শুভেন্দুকেও আমি যদি পুরুষ হতাম, তাহলে গিয়ে একবার জড়িয়ে ধরতাম। যেতে গেল নতুন মুখ্যমন্ত্রীর কথা, তার কাজ, তার প্রশংসার কথা। কিন্তু যিনি পুরনো মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যে সব সঠিক কাজ করেছেন তা তো নয়। ভুল তো নিশ্চয়ই করেছেন, না হলে এরকম ভাবে তো তাকে তিনি চলে যেতে পুরোটাই ভুল করেছে, পুরোটাই ভুল করেছে। কোনো সঠিক তখন কাজ করেন না, বলে। দেখুন চলতে ফিরতে গেলে তো আমরাও তো সাধারণ মানুষ, আমাদেরও ভুল হয়। কিন্তু দিদি আমাকে বলতেন বুদ্ধদেব বাবুর সম্বন্ধে,
দিদি তো বুদ্ধদেব বাবু বলতেন না, বুদ্ধ। তারপরে আমি বলতেন বুদ্ধ জিভে সাপের ছোল নেয়। আমি বললাম, না দিদি, তুই বুদ্ধর সঙ্গে প্রেম করিস, উনি প্রেম বলতে পারেন না, রফলা বলতে পারেন। আমি বুদ্ধদেব বাবুকে কোনোদিন সিগারেট ছাড়া আমি খেতে দেখিনি, নেশার মধ্যে। দিদি তো অধীর চৌধুরীর সম্বন্ধে কত বাজে কথা বলেছে। অধীর চৌধুরী একসময় যখন আমি তৃণমূলের ঘরে, অধীর চৌধুরী আসলেন, তখন আমাদের তৃণমূলের বিধানসভায় একজন গ্রুপ ডি স্টাফ আছেন, এখনো আছেন কিনা জানি না, সুখদেব দাস। তিনি কংগ্রেস, তৃণমূল মানে বিরোধী দলের যারা সবার তিনি খিদমত খাটেন। তখন জিজ্ঞেস করছেন আমাকে, অধীর চৌধুরীর ঘরে ঢুকেছেন, আমি তখন স্ট্যান্ডিং এমএলএ। তখন আমি বলছি যে আমাকে ঢুকে বলছেন সুখদেব আছে। তখন আমি না হাত জোড়ে গেছে। আমি বললাম, আপনি তো অধীর চৌধুরী। তখন বললো, হ্যাঁ। বললাম, সুখদেব দা বোধহয় আপনাদের ঘরেই গেছে। তখন অধীর চৌধুরী আমাকে বলছেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? ধন্যবাদ। আমি তখন বললাম, হ্যাঁ, আপনাকে কে আছেন? তখন বলল, সুখদেব দা আমাদের ঘরে গেছে মানে উনি সুখদেব দা বলেন না, উনি সুখদেব বলেন, সুখদেব আমাদের ঘরে গেছে মানে কংগ্রেসের ঘরেই গেছেন বলতে চান? তখন আমি বললাম, হ্যাঁ। তখন উনি আমাকে বললেন, আপনি তো সোনালী। তখন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। অধীর চৌধুরী যে কত ভালো মানুষ, তাকে নিয়ে কি কথা, বাজে কথা বলতেন? ওই তো উনি ওনার মেয়েকে মেরে ফেলেছেন, ওয়াইফকে মেরে ফেলেছেন, সব যা পারতেন। অধীর চৌধুরী তো এবার বোধহয় হেরেও গেছে। কিন্তু অধীর চৌধুরী যেদিন আমাকে ফোন করলেন, ওই মানস সরকারের নেতৃত্বে, যে মানে মানস সরকার ফোনটা ধরিয়ে দিল, কিন্তু অধীর চৌধুরীর কি পোলাইট ব্যবহার। আমাকে বলছে, ম্যাডাম কেমন আছে? তখন যে আমাকে ম্যাডাম বলে সম্মান দিল, তাকে আমি বলবো যে, তাকে আমি অন্য কিছু বলবো? আমি বললাম, আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? একদম। দিদি, বাইরে থেকে যেটা শোনা যায় তৃণমূল কংগ্রেস 1% পার্টি, আপনার অভিজ্ঞতা কি বলে? সেটাই কি এখন আর নেই। এখন আর? এখন স্টিয়ারিংটা মমতাদির কাছে আর নেই। তাহলে এখন অভিষেক স্টিয়ারিং ধরে নিয়েছে। তার মানে এই হারের জন্য দুজনেরই সমান দেয়। সমান দায়। অভিষেক একসময়, আমি তখন তৃণমূল কংগ্রেস করতাম, আমাদের দিদিকে বলে বলে একটা প্রোগ্রাম হতো, সব এমএলএ এমপি কাউন্সিলরদের বলা হতো যে তোমরা অ্যাটেন্ড করো। আমি যে পার্টিতে যখন করি অন্তর থেকে করি, আমি থাকতাম। আমাদের রাত্রে থাকতে বলা হতো। আমি বললাম না, আমার একটু লেট ইস্যু, আমার মেয়েটা তখন ছোট, আমি রাত্রে থাকতে পারতাম। অভিষেক তখন আমার কেন্দ্রের এমপি, মানে ডায়মন্ড হারবার কেন্দ্রের এমপি। অভিষেক আমাকে বললো যে, সোনালী পিসি, শুনলাম নাকি তুমি রাত্রে থাকছো। আমি অভিষেককে বাবা বা বাবু বলেই ডাকতাম, কারণ অভিষেককে আমি অনেক ছোট দেখেছি, জন্ম থেকেই দেখেছি। হ্যাঁ বাবা, আমার বাচ্চাটা তো ছোট, আমি রাত্রে থাকতে পারবো না, তাহলে তুমি এখন রেস্ট নাও। তখন আমার দুজন সিকিউরিটি, একজন হিন্দু, একজন মুসলমান। মুসলমান সিকিউরিটির নাম মুক্তার, আর হিন্দুর নাম হচ্ছে সুজিত মাইক। মুক্তার আমার কাছে খুব ফ্যামিলিয়ার। আমি মুক্তার গাড়িতে বসে আছি, আমি মুক্তারের কাছে গাড়িতে এসে আমি খুব কাঁদলাম যে, মুক্তার, এবার বোধহয় সত্যি আমাকে রেস্ট নিতে হবে। মুক্তার বলছে, দিদি আপনি কি বলছেন, আপনি তো 24 মানে 24/7 আপনি কনস্টিটিউয়েন্সি নার্স করেন। আমি বললাম, না। অভিষেক আজকে আমাকে বললো, তখন শওকত মোল্লাকে অভিষেক আমার ঘাড়ের উপর বসিয়ে দিয়েছিল। আচ্ছা। শওকত মোল্লা তখন ক্যানিং পূর্বে বেবেলি প্লাস সাতগাছিয়া কেন্দ্রের অবজার্ভার। আমি শওকতকে বললাম, শওকত, অভিষেক এটা কি বলবো? শওকত তো সে আপনারা পিসি ভাইপো। না, আমি ওর পিসি না। অভিষেক কিন্তু মমতাদির ভাইপো শুধু না, ভাইপো প্লাস বোনপো দুটোই। অভিষেকের মা হচ্ছে মমতাদির মা মাতে। আচ্ছা। আচ্ছা, তারই মানে মামাতো বোন আর পিস্ততো ভাই বিয়ে হয়েছে, তারই সন্তান হচ্ছে না অভিষেক। তখন আমি বললাম, আমি শুভেন্দুকে এটা বলেছি, শুভেন্দু তুমি শুধু বলো কেন ভাইপো, ও তো ভাইপো প্লাস বোনপো দুটোই। শুভেন্দু বললো, আমি
ভাইপোও বলি না, বোনপোও বলি না, আমি বলি বাছুর। তখন আমি বললাম যে সৌগত আমাকে বলছে যে আপনারা ভাইপো প্লাস পিসি যা, মানে ও তো জানে সোনালি পিসি বলে। আমি বললাম না, আমি কোনোদিনও দিদি হতে পারবো না, আর আমি দিদি হতে চাইও না। দিদি নিজেকে যত স্বচ্ছ দেখান সাদা শাড়ি পরে, দিদি আলটিমেটলি তাই। তাহলে বলতে গেলে তো অনেক কথা চলে আসে। বলুন। আমার মেয়েটা আগে সাউথ পয়েন্টে পড়তো। যখন পার্থ চ্যাটার্জির ওই স্ক্যান্ডাল গুলো হলো, তখন ওকে বলা হলো, ওর ভালো নাম ঐশান, ওকে বললো ওর স্কুলের বন্ধুরা যে ঐশানী টিভি দেখেছিস? ঐশানী বললো কেন দেখবো না। বললো পার্থ চ্যাটার্জি এত সম্পত্তি। শুধু পার্থ চ্যাটার্জি তো একা না, পার্থ চ্যাটার্জির সঙ্গে যে মহিলা ছিলেন অর্পিতা নাম, তারও অনেক সম্পত্তি। তা তোর মা তো 4 বারের এমএলএ, 1 বারের ডেপুটি স্পিকার, তোর বাবা 2 বারের কাউন্সিলর, তোদেরও নিশ্চয়ই অনেক সম্পত্তি। ওর বাবাকে স্কুল থেকে বন্ধ করা হবে। আমি দেখছি ওর বাবা কিরকম ফ্যামিলি করছে। আমি বললাম, কি হয়েছে দাও? কি হয়েছে বলুন? বললো ম্যাডাম আপনি ঐশানী কে হন? বললাম, ঐশানীর মা। বললো ঐশানীকে আজকে একটু দেখে রাখবেন। ঐশানী খুব শান্ত, ঐশানী অন্য বাচ্চাদের মতন, একটু মোবাইল দেখার অভ্যাস আছে। আর ঐশানী আমার সব থেকে ভালো বন্ধু আমার। আচ্ছা। মা তুমি এটা জানো? আমি বলি না বাবা, আমি ঐশানীর থেকে অনেক কিছু শিখি। আমি বলি বাবা এটা বলতো, এটার মানে কি? তখন বলে মা তুমি এটার মানেও জানো না? আমি বলি না, তোকে তো আমরা সাউথ পয়েন্টে ভর্তি করেছিলাম। সাউথ পয়েন্টে মানুষ ভর্তি করে ইংরেজি ভালো শেখার জন্য। বললো, আমি বললাম ঐশানী কি কিছু দুষ্টুমি করেছে? ম্যাম বলছে ঐশানী তো দুষ্টুমি করে না, আপনি ভালো জানেন। তাহলে আমি জানি, তাহলে আপনি কেন বলছেন ঐশানীকে দেখে রাখতে? হঠাৎ ঐশানী স্কুল থেকে চলে আসে, আমাদের গাড়ি নিয়ে যায় ঐশানীকে স্কুল। ঐশানী এসে ওর বাবাকে বাবা বলে না, পাপা বলে। ও পাপা আমাদের কি অনেক টাকা? ওর বাবা বলছে টাকা আছে তো আমাদের আছে। কার কি? না আমাকে আমাদের স্কুলের বন্ধুরা বলেছে যে তোর মা 4 বারের এমএলএ, 1 বারের ডেপুটি স্পিকার, বাবা 2 বারের কাউন্সিলর, তোদের তো অনেক টাকা। বাবার গায়ে পড়ে পড়ে কাঁদে। তখন আমি বললাম এবার তো স্টেপ নিতে হয়। আমি পার্টিকে জানালাম, আমি ওকে অশোকদের যে বজবজের এমএলএ, তার বাড়ির নিচে একটা স্কুল আছে অ্যাংলো অ্যারাবিক, সেই স্কুল ভর্তি করে দিলাম। মেয়েটা আমার এখন 12 উঠে গেছে। আমার পরিবার নিয়ে কোনো সমস্যা নেই। আমাকে যে আর কত স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা, যাকে একসময় দিদি বলে ডাকতেন তাকে এখন মিস করেন? একদম না। কখনো না? না, কখনো মনে পড়ে না? না, পড়বে না কেন? মনে পড়ে। কিন্তু তিনি ওই যে ওদের স্মৃতিটা শিরায়, ওনার স্মৃতিটা কিন্তু আমার কাছে ভালো স্মৃতি না। সবটাই খারাপ স্মৃতি? না, উনি কিন্তু আমাকে অনেক দিয়েছেন। কেন মিথ্যে কথা বলব? উনি আমাকে অনেক দিয়েছেন। উনি আমাকে 4 বার এমএলএ করেছেন। তবে ১ম বার যেবার উনি আমাকে জ্যোতিবাবুর জায়গায় টিকিট দিলেন, আগে সাতগাছিয়া ছিল জ্যোতি বাসু, সেবার কিন্তু উনি আমাকে জেতার জন্য টিকিট দিলেন। তাহলে আমি হেরে যাবো আমি ভেবেছি। কিন্তু ভাগ্যক্রমে জিতে গেছি। উনি বিল্লাপুর সাতগাছিয়া কেন্দ্রের মধ্যে একটা অঞ্চল। উনি বিল্লাপুরে আমার হয়ে মিটিং করতে গেছিলেন। সেখানে অনেকক্ষণ মিটিং করলেন। ৪০ মিনিট উনি স্লোগান দিলেন, মানে মিটিং করলেন। তখন তো মমতাদির একটা ক্রেজ। তখন আমার বাড়ির সব শাশুড়ি, আমার স্বামী তো কাউন্সিলর তখন। স্বামী ঢুকতে পারছেন না। তখন আমার স্বামী বলছেন যে আমি ক্যান্ডিডেটের হাজবেন্ড। বলছেন দাঁড়ান, এখন চিফ মিনিস্টার এসছি। চিফ মিনিস্টার তো মমতাদি। ও বোঝাতে পারছে না যে চিফ মিনিস্টার আমাকে চেনেন। ৪০ মিনিট বক্তৃতা রাখলেন। তখনই ইভিএম চালু হয়েছে। একসঙ্গে অশোকদের, আমার আর দিলীপ মন্ডল মিটিং করলেন।
পুরো টানা মিটিং টিটিং করে আমাকে বললেন, "মুটি", আমাকে ২ দিন মুটি বলে ডাকে। "মুটি, তোরটা বাজলো। মানে তোর বাটনটা বাজলো, অশোকদারটা বাজলো না। দিদি, অশোকদা কিন্তু আমার থেকেও বেশি ভোটে জিতবেন।" হ্যাঁ। তো যাই হোক, এবারে তো অশোকদের নাকি ৪২,০০০ ভোটে জিতেছে। ওই লোকটা তো আর বিয়ে থা করলেন না। মানুষ ছাড়া তার সঙ্গে কিছু নেই। তো তার নিচে যে অ্যাংলো আরাবিক, সেই স্কুলে আমি মেয়েকে ভর্তি করে দিই। মেয়েটা এবার 12 এ উঠেও গেছে। একদম। আচ্ছা, এক লিডার না ডিক্টেটর মমতা ব্যানার্জিকে কি বলবেন? হুম, কঠিন প্রশ্ন। দেখুন, তার লিডারশিপে তো বাংলাটা এতদিন চলেছে। ১৯৯১ সালে উনি কেন্দ্রীয় মন্ত্রী হন। কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরে। তখন উনি বঙ্গভবনে থাকতেন। উনার খুব ইচ্ছা ছিল, উনার দিল্লির সেক্রেটারি হচ্ছেন রতন মুখার্জি। রতন দা, আমি একটা বাংলো নেব। আচ্ছা হলো, বাংলো সে হলো। ৫ নম্বর অশোক। আমি দেখছি তখন আমার সুগার-টুগার কিচ্ছু নেই। আমি তখন হাই প্রেশারের পেশেন্ট বা এরকম কিছু। আমি বঙ্গভবনের যে কেয়ারটেকার গিরিদা, তাকে বলছি, "ও গিরিদা, এত ঠান্ডা দিয়েছো কেন গো?" গিরিদা বলছে, "ঘিসিং সাহেব এসছে।" তখন আমি বললাম, "ঘিসিং মানে সুভাষ ঘিসিং?" বললেন, "হ্যাঁ।" আমি, "কোথায় আছে?" বললেই তো তোমাদের উল্টো দিকের কয়েকটা ঘর বাদে। আমার সঙ্গে বাচ্চু বলে একটা মেয়ে থাকে। আমি বাচ্চু বললাম, "বাচ্চু চল, সুভাষ ঘিসিংকে আর হয়তো কোনোদিন দেখতে পাবো না। এই বঙ্গভবনে দেখে নিই।" আমরা বেল বাজালাম। তখন সুভাষ ঘিসিং বোধহয় টয়লেটে ছিল। "কন?" ভারী গলায় বলছে। বাচ্চু একদম হিন্দি বলতে পারে না। আমার হিন্দিও ততই বছর। তখন আমি বললাম যে, "স্যার, আমরা এরকম মমতা ব্যানার্জির কাছে থাকি। আমার নাম সোনালী গুহ আর ওর নাম বন্দনা।" উনি বোধহয় তখন কুকরিটাকে ভেবেছেন কেউ ওনাকে অ্যাটাক ট্যাটাক করতে এসছে। বলছে, "মমতা দি মানে? মমতা ব্যানার্জি জি?" আমি মাথা নাড়লাম। বলল, "ममता दी बंगाल एक दिन आगे बढ़ेंगे। ममता दी एक दिन बंगाल को लीड करेंगे।" আচ্ছা, সে কথাটা সত্যি হলো। ২০১১ তে সুভাষ ঘিসিং তারপরে বোধহয় ওনার বডিটাকে বিমল গুরুং দাহ করতেও দেয়নি। শান্তা ছেত্রী বলে আমাদের জিএনএলএফ এর একজন মহিলা এমএলএ ছিল। শান্তাদি খুব সেজেগুজে আসতেন। আমরা সাজমানে বুঝি একটু লিপস্টিক, চোখে কাজল, আর শান্তাদি কিন্তু আরো সাজতেন। শান্তাদি টিপ পরে আসতেন। একদিন দেখি শান্তাদি সাদা কাপড় পরে এসছে। শান্তাদি, শান্তাদি আমাকে ধরে খুব কাঁদল। বলল, "সোনালি, তোমাদের জামাইবাবু চলে গেল।" বললাম, "কি হয়েছিল?" কিছু বললে না, একটা হয়েছে। আমরা সব মেয়েরা কন্ডোলেন্স জানালাম। একবার ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে। তখন ভারতের অধিনায়ক হচ্ছেন সৌরভ গাঙ্গুলী আর পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন ইনজামামুল হক। আচ্ছা। আমি তো খুব চিরকালই বড় কথা বলি। হ্যাঁ, আমি বললাম স্পিকারকে যে, "স্যার, ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে ঈদের। আমরা যদি একটা সৌহার্দ্যের বার্তা দিই।" তখন স্পিকার বললেন, "কি করতে চাও?" মানে হাসি মাথা তুললেন তো, "ট দিয়ে কথা বলতে। আমরা যদি একটা এমএলএ দের একটা ডেলিগেশন যাই।" পঙ্কজ দা কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন। যদি সবারই নাম আসছে, পঙ্কজ দা আমাদের নামটা আর পাঠাচ্ছেন, আমার নামটা আর পাঠাচ্ছেন। তখন প্রমোদ পুরকাইত ছিলেন এগরার এমএলএ। আমি প্রমোদ পুরকাইতকে কি বললাম যে, "দাদা, আমি তো প্রস্তাবটা আনলাম। আমার নামটাই আপনারা বাদ দিচ্ছেন কেন?" বললেন, "তোমার নাম তো আমরা বাদ দিইনি।" তখন আমি বললাম, "তাহলে কে বাদ দিচ্ছে?" বলল, "তোমার নামটা বাদ দিয়েছে তোমাদের দল থেকে।" আমাদের লিড করে কে নিয়ে গেলেন বলুন তো? সুভাষ চক্রবর্তী। আর নামটা বাদ দিলেন কে? পঙ্কজ ব্যানার্জি বাদ দিয়েছেন। বুঝতে পেরেছি। আমি সুভাষ দাকে গিয়ে বললাম, "সুভাষ দা, আমি তো প্রস্তাব এনেছি।" সুভাষ বলল, "হ্যাঁ, তুমি যাইবা।" সুভাষ দা তো বাংলা ভাষায় কথা বলে, "তুমি যাইবা।" তখন আমি বললাম, "কোথায় যাবো?" বলল, "ইডেনে। তুমি তো খেলা কেন?"
আমি ফুটবল বুঝি না, ক্রিকেটে ইন্টারেস্ট আছে। সুভাষ চক্রবর্তী আমাদের বিধানসভার একটা বাস আছে, সেই বাসে সুভাষ চক্রবর্তীর সামনে বসলেন। সেদিন অন্যায়ভাবে সচিন তেন্ডুলকারকে আউট করে দেওয়া হয়েছে। সৌরভ গাঙ্গুলি আমাদের সঙ্গে দেখাই করতে এলেন না। আমি এসে স্পিকারকে বললাম, স্যার আমরা গেলাম, ইনজামামুল হক বললেন, শান্তা ছেত্রী গেছেন, আমি গেছি, আরো সব মহিলা বিধায়করা গেছে। হাউ মেনি লেডি মেম্বার ডু ইউ হ্যাভ? তখন শান্তাদি বললেন 8। তখন বললেন যে তোমরা কি কারণে এসছো? মানে আমরা তখন বললাম যে আমরা তোমাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমি গিয়ে স্পিকার হাসিম আব্দুল হালিমকে বললাম, স্যার সৌরভ গাঙ্গুলি সচিন আউট হয়ে যেতে পারে, খেলায় তো আউট থাকবেই, সৌরভ গাঙ্গুলি আমাদের সঙ্গে দেখা করতে এলো না। তখন উনি একটা বাজে কথা বললেন, ওই জায়গাটা পাকা। এইসব কেন গেছিস তোরা? উনি আমাকে তুই সম্বোধনে বলতেন, বা মাঝে মাঝে তুমিও বলতে, কেন গেছিস তোরা ওইখানে? তো অসভ্যচার ছাড়া আর কাউকে পাত্তা দেন। স্যার আমরা তো আর ওর মুখ দেখতে যাই, আমাদের খারাপ লেগেছে সচিন আউট হয়ে গেছেন। সচিন তো আমাদের দল, মানে ভারতবর্ষ, মানে আমরা একদম। হ্যাঁ, আর আমরা মানে ভারতবর্ষ, আমাদের কাউকে বাদ দিয়ে তো আর ভারতবর্ষ না। তো সচিনের সৌরভের একা খারাপ লাগলো, আমাদের খারাপ লাগলে সেটা তো না। ইনামুল হক কেন মিথ্যে কথা বলবো? উনি কিন্তু খুব কর্ডিয়ালি আমাদেরকে কথা বলেছেন এবং খুব করেছে। একদম। মানে এরকম তো বহু স্মৃতি রয়েছে। তবে গল্প শুনতে, শুনতে অনেকটা সময় চলে গেছে, শেষ তো করতে হবে। কয়েকটা ছোট্ট করে জানতে চাইবো কয়েকটা প্রশ্ন। শুভেন্দু অধিকারীকে যদি একটা ওয়ার্ডে বর্ণনা করতে বলা হয়, কি বলবেন? স্প্লেন্ডিড, ফ্যাবুলাস, একদম মানে হ্যাটস আপ। জিও শুভেন্দু মানে শুভেন্দু এত ছক্কা মারছে না, সেখানে আমাকে আমার মেয়ে বলে, মানে দিয়া বলে, ওর ডাকনাম তো দিয়া, যে মা অভিষেক দাদা, অভিষেক ও দাদা বলে, অভিষেক দাদা প্যারিসে আর পিসিমা ঢাকাতে। এই কফি হাউসে সেই আড্ডাটা বলে না, মিথিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। আমি বললাম কালকে একটা রায় বেরিয়েছে যে হাইকোর্ট থেকে অভিষেকের জন্য 72 দিন একটা রক্ষা কবচ দিয়েছে। তবে অভিষেক কোনোদিনই এখন না, মানে কোনো শর্ত সাপেক্ষেই আরো বিদেশে যেতে পারবে না। কেন বলুন তো? সুব্রতর এই শুভেন্দুর চন্দ্রনাথকে চলে যেতে হলে পৃথিবী থেকে কেন? কেন? সেটা সেই কথা তো আমি জিজ্ঞেস করছি আপনাকে। কেন? চন্দ্র তো রাজ্য বিধানসভার স্টাফ ছিল। চন্দ্র এক্স আর্মি ম্যান। আমি চন্দ্রকে পার্সোনালি চিনতাম। আমরা শুভেন্দুর কিছু দরকার হলে, আমরা যেমন শুভেন্দুর সঙ্গে যারা থাকেন তাদেরকেও জিজ্ঞেস করি, তারা বলতো যে দিদি চন্দ্র তাকে জিজ্ঞেস কর। একদম সত্যি, তার চলে যাওয়াটা তো একদম মানে অকল্পনীয়। অকল্পনীয়। আন্দামানের একটা ছোট্ট গল্প রয়েছে, বোধহয় আপনি তখন গেছিলেন হ্যাঁ। মমতা দিদির সঙ্গে ওখানে। পঞ্চায়েত নির্বাচন ছিল। পঞ্চায়েত নির্বাচনের তখন সময়। আন্দামানে তো এখন কে এমপি হচ্ছেন আমি জানি না। আন্দামানে তো তখন অবিসংবাদী একজন নেতা ছিলেন। এখনো তিনি বেঁচে আছেন বোধহয়, মনোরঞ্জন ভক্ত। কিন্তু সে সময়ের আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে একটা বিতর্কিত মন্তব্য আপনি করেছিলেন আন্দামান নিয়ে। কি ছিল ঘটনাটা? কি হয়েছিল? সেই সময় মায়াবন্দর বলে আন্দামানে একটা দ্বীপ আছে, ওইখানে মনোরঞ্জন ভক্ত আমাদের রেখেছে। দিদির একটা অস্বস্তি হচ্ছে, দিদি মানে একদম স্বাভাবিক থাকতে পারছেন। তারপরে আমি জিজ্ঞেস করছি, দিদি তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে? তোমার কি কোনো শরীরে অসুবিধা হচ্ছে? দিদি বলছেন না, স্বীকার করছে। মনোরঞ্জন ভক্তকে বললেন, দিদি মনোরঞ্জন দা আপনার এখান থেকে একটা এসটিডি করা যাবে? মনোরঞ্জন ভক্ত বললেন, হ্যাঁ কেন করা যাবে? তুমি একটা কেন, তুমি 10টা এসটিডি করতে পারো। দিদি ফোন করলেন কাউকে একটা। আমি আবার ওভার ইয়ার করার টেন্ডেন্সিটা। তারপরে আন্দামানের লোকেরা ফেনা কেটে কেটে শঙ্খ দিল আমাদের, দিদিকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। তখন আমি বললাম যে দিদি এটা কিন্তু নারায়ণ শঙ্খ, দক্ষিণাবর্ত শঙ্খ বলে এটা। দিদি বললেন আচ্ছা। তারপরে আমি একটা ওষুধ, আমাকে দিদি কাকে যেন ফোন করলে আমি বুঝতে পারিনি, আমাকে দিদি একটা ওষুধ কিনতে পারেন। আমি ওষুধ কিনতে আসলাম, আমাকে দোকানদার জিজ্ঞেস করছেন হিন্দিতে, ওই আন্দামান তো একটু শ্রীলঙ্কা ঘেঁষা, ওখানে হিন্দিতে বলছেন যে আপনার কি বিয়ে হয়েছে? এখন আমি বললাম
হ্যাঁ হচ্ছে। বললো তাহলে আপনার মাথায় সিঁদুর নেই কেন? দূর, আমার তো রেজিস্ট্রি বিয়ে হয়েছে। সত্যি আমার বিয়ের আগে আমার রেজিস্ট্রি হয়ে গেছে। বললো আপনি আন্দামানে এসছেন কি করতে? আমি আপনার দোকানে ওষুধ কিনতে এসেছি, এখন ওষুধটা দিন। হ্যাঁ। তারপরে আমি অন্য প্রশ্নের জবাব দেবো। আমি মনোরঞ্জন ভক্ত আমাদের এনেছেন পঞ্চায়েত নির্বাচনের জন্য। আমি কংগ্রেসের একজন ওয়ার্কার। তখন ওরা মনোরঞ্জন ভক্তকে ডাইরেক্ট ফোন করলো। মনোরঞ্জন ভক্তকে ফোন করুন। তখন বলছেন মনোরঞ্জন ভক্তকে ফোন করুন। আপনার নাম কি? না, আমার নাম সোনালী গুহ। মনোরঞ্জন ভক্ত বললো যে সোনালী গুহকে আপনি চেনেন? মনোরঞ্জন ভক্ত বললেন হ্যাঁ, কেন চিনুম না, মানে উনি বাঙাল থেকে, কেন চিনুম না? ও আমার দলের একজন কর্মী, ও মমতা ব্যানার্জির সঙ্গে আইসে। বললো উনি একটা ওষুধ কিনতে এসছেন, ওনার কি বিয়ে হয়েছে? মনোরঞ্জন ভক্ত বললে দেখো, আমি আন্দামানের থেকে 8 বারে যেতে এমপি, আমি এত কিছু তো বলতে পারবো না। ও আমার দলের কর্মী, আমি ওকে নিয়ে এসছি। ওকে না, ওকে মমতা ব্যানার্জিকে আরো 2-3 জনকে এনেছি, ওরা সব প্রচারে এসছে। এবার দিদি প্লেনে উঠলেন, আন্দামান থেকে তো প্লেনে করেই আসতে হবে। ওষুধটা পেলেন ওখান থেকে? হ্যাঁ পেলাম, ওষুধটা দিয়েও দিলাম দিদিকে। ওখান থেকে প্লেনে করে আসতে হবে। প্লেনে করে আমরা উঠেছি। প্লেনে আমি উঠেছি, দিদি উঠেছে। আমরা 7AB-তে, দিদির খুব 7 সিটটা পছন্দ ছিল। আমরা বসেছি। দিদি বারবার ওই শঙ্খটা মাথায় টেকাচ্ছে। তখন আমাকে বলছেন যে সরি, জানিস তো এই শঙ্খটা খুব লাকি। দিদি এই তো শঙ্খটা পেলে, এখনই কি লাকি হল? বললো না রে। তারপরে ওনার একটা সমস্যা ছিল, সেটা বললি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝতে পারলাম উনি গলসিপ করছেন। সেই ওষুধটা সেই ওষুধটাই খেয়ে উনি আর কি, মানে সেই ওষুধটা দিচ্ছিল না আমাকে, তখন আমার বিয়ে হয়নি। একদম, সেই জন্য এত প্রশ্নের সম্মুখীন সম্মুখীন। একদম শেষ করার আগে আরেকটা কথা জিজ্ঞেস করব, বাংলার রাজনীতিতে এমন কে রয়েছেন যাকে আপনি ভীষণ সম্মান করেন? রাজনীতিতে সুব্রত বক্সী। আপনার রাজনৈতিক জীবনের কোনো কি ভুল সিদ্ধান্ত ছিল এখনো পর্যন্ত? যদি থাকে তাহলে সেটা কি বলে আপনার মনে হয় এখন? দেখুন, দোষে গুণেই তো মানুষ। আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, যেটা একজন আমাকে আমি টুইট করতে জানি না তো। আমার একজন মুসলমান ভাই আছেন, মসিবুর। সে বললেন দিদি তুমি তো অনেকদিন তৃণমূল ছাড়া, মমতাদিকে একটা টুইট করো না। বললাম আমি তো টুইট করতে পারি না বাবা, তুই টুইট করে দে। ওই যে সেই টুইটটা, ওই যে আমি জল ছাড়া মাছ থাকতে পারে না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি, সেটাই আমার ভুল সিদ্ধান্ত। একদম। যদি দেখা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কি বলতে চাইবেন, কি বলবেন এক কথা? আমি প্রথমে তাকে পায়ে হাত দিয়ে নমস্কার করবো, বললো দিদি তুমি আমাকে ভুলে গেলো, আমি তোমাকে ভুলিনি। আমার জীবনটাই হচ্ছে এই, আমাকে সবাই ইউজ করে নেয়, তারপরে সবাই আমাকে ছেড়ে দেয়। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, তুমি একদম ব্যর্থ একটা মুখ্যমন্ত্রী ছিলে। আজ আমি বুঝতে পারছি শুভেন্দু এখন প্রত্যেক দিনই একটা করে ছক্কা মারছে। আমাকে এই বোধহয় 5:45-র সময় বিজেপির একটা দলীয় মুখপাত্র আছে যুগ শঙ্কর, তার একজন রিপোর্টার আসবে। আমি আমার হাজবেন্ডকে বলেছি যে তুমি যুব সংকেত থেকে যিনি আসবেন তাকে তুমি অ্যাটেন্ড করো। আমি বলবো যে তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমার হাজবেন্ড কাউকে এখন টাইম দিচ্ছে না, বলছে যে সোনালী সবাই তো এখন শুভেন্দুকে দেখতে চাইছে, তোমাকে আর কেউ দেখতে চাইছে। আমি বললাম শুভেন্দুকে দেখুক, শুভেন্দুকে দেখানোর জন্যই তো আমরা কাঁথি গেছিলাম, আমি ভবানীপুর গেছিলাম। আমার খুব ভালো লেগেছিল শুভেন্দু যেদিন ওর গলা থেকে উত্তরীয়টা আমাকে পরিয়েছে, আর বলেছিল সুমনকে যে দিদিকে রোদে বার করুন, দিদি যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু দিদিকে রাখা যাবে। একদম শেষে বাংলার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে কি বলবেন? জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আপনারা সবাই শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকুন, সবাই এই বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী তার সঙ্গে থাকুন।
ডবল ইঞ্জিন সরকার এবার বাংলার জন্য নতুন কিছু আর্থিক মানে নির্ভরতা আত্মনির্ভর করবে বাংলাকে। একদম। থ্যাংক ইউ সো মাচ দিদি। মোস্ট ওয়েলকাম। দিদি, দেবী আর্নিস্টের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য। মোস্ট ওয়েলকাম। আর বাঞ্ছারামের তরফ থেকে একটা ছোট্ট গিফট আপনার নাও। আমার রাত্রে কাজে লাগবে। আমার তো রাত্রে আমার রাত্রের সুগারটা ফোন করে তো হ্যাঁ, তখন একটু মিষ্টি খেলে। মিষ্টি খেতে হয়। একটু না, আমি একটা মানে রসালো মিষ্টি ওকে খেতাম। বাঞ্ছারাম কি কাছাকাছি? বাঞ্ছারাম কাছেই, একদমই কাছে, মানে আমার অফিসের খুব কাছে। আচ্ছা। 4 বারের এমএলএ, বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন একসময় যথেষ্ট দাপটের সঙ্গে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ছায়া সঙ্গী ছিলেন তিনি। তার অনশনে তার সঙ্গে দিন রাত একসঙ্গে কাটিয়েছিলেন। সেই সোনালী গুহর সঙ্গে আজকে পডকাস্টের আড্ডায় উঠে এলো এমন কিছু কথা, এমন কিছু অভিযোগের কথা জানিয়ে তিনি আগেও সরব হয়েছেন, আজকেও সরব হলেন। কেমন লাগলো আমাদের এই আড্ডা অবশ্যই জানাবেন।